তোমাদেরকে বাংলা ভাষার যে কাল, যে 4টি কাল, সেই কাল সম্পর্কে একটু হালকা আজকে একটু ধারণা দিব, এবং তোমরা খুব মনোযোগের সঙ্গে শুনবে, কারণ এটা শুধুমাত্র যে তোমাদের এই কোর্স রিলেটেড, এই কোর্সে এই বিষয়ে তোমরা পড়বে তা না। তোমরা পরবর্তী জীবনে চাকরির ক্ষেত্রে যেখানে যাও সেখানে কিন্তু এটি তোমাদেরকে বেশ ভালোই কাজে দিবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো বিষয়টা মনে রাখতে। আমরা বিষয়টা পড়ছি, মানে আমি যেটা তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে, সেটার তথ্যসূত্র হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি পুস্তক। এই পুস্তকটি তোমাদেরকে দেখাই, এটা খুব দামি একটি পুস্তক, যেটি এখন আসলে পাওয়া যায় না। হ্যাঁ, এই পুস্তকটি, এটির নাম হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ। তোমরা দেখতে পাচ্ছ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দেখা যাচ্ছে বইটা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এটা 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 লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা ভাষা বিজ্ঞানী, সাহিত্যিক, খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন। ওনাকে জ্ঞান তাপস বলা হতো। তো উনি 24 পরগনায় জন্ম নেন। তোমার বাংলা 1292, ইংরেজি 10 জুলাই 1885 সালে। হ্যাঁ, সে সময়টি ব্রিটিশ ভারতবর্ষ ছিল, বা ব্রিটিশ বাংলা। আর তিনি মৃত্যুবরণ করেন ঢাকায় 28 আষাঢ় 1376, যেটা বাংলা হচ্ছে 13 জুলাই 1969। অর্থাৎ উনি স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেননি, তবে উনি একটা উত্তাল সময় 1969 সাল, সেই সময়টিতে মারা গেছেন। 1969 সালে কি ঘটেছিল তোমরা কেউ বলতে পারবে? স্যার, গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে আইয়ুব খান নামক শোষক, যে পাকিস্তানি হানাদার বাহিনীর, সেই আইয়ুব খান, যার নামে অনেক স্তুতি পাকিস্তানিরা করে থাকে, তাকে ফিল্ড মার্শাল ইত্যাদি বলে। তো তার মতো এরকম কথিত লৌহ মানবকে বাংলার মানুষ টেনে হিচড়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করে দেয়। তো সেই সময়টিতে এই আমাদের জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মারা যান। তো এটি মনে রাখবে, জন্ম নেন 1885 সালে আর মৃত্যু 1969 সালে। তো এটা আমি কিন্তু পরীক্ষায় দিতে পারি তোমাদের, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্মের কালটি কোনটি, বা মৃত্যুর কালটি, মৃত্যুর সনটি কোনটি। তো যাই হোক, ওনার এই বইটা থেকে আমরা বাংলা সালটা স্যার, বাংলা সাল যেটা 1885 সালের বাংলা সাল। ও আচ্ছা, বাংলা হচ্ছে 1292। দেখো তোমরা বইয়ের এই পাশটায় ফ্ল্যাপেই লিখে পাবা 27 আষাঢ় 1292। হ্যাঁ, এই বইটাকে তথ্যসূত্র ধরে, ও এখানে যে বাংলা সাহিত্যের 4টা কালের বিভাজন করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা সেখান থেকে শুরু করবো। হ্যাঁ, অনেকে বলতে চান বাংলা একেবারে লেটেস্ট একটি ভাষা, এটা এটা বেশি পুরনো না, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে বাংলার যে আদি ভাষা, তোমাদের বলেছি ওনার মতে গৌড় অপভ্রংশ থেকে বাংলা হয়েছে। হ্যাঁ, গৌড় অপভ্রংশ থেকে ভেঙে বঙ্গ কামরূপী হয়েছে। উনি বলতেছেন গৌড় অপভ্রংশের যে প্রাচীন রূপ গৌড়ীয় প্রাকৃত, হ্যাঁ, এটি প্রায় 200 খ্রিস্টাব্দে হয়েছে। অর্থাৎ দেখো, খ্রিস্টের জন্মের 200 বছরের পর থেকে বাংলা ভাষা যে শব্দ সমষ্টি একত্রিত হতে চেষ্টা করেছে, অ্যাকর্ডিং টু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, আমার মতে আরো আগে। হ্যাঁ, আমার যতটুকু পড়া ভাষার মতে, সেক্ষেত্রে আরো আগে থেকে বাংলা ভাষার আসলে সংস্করণ শুরু হয়েছে। ওনারা জানা ইতিহাস, ওনারা যেহেতু গবেষক, ওনারা এই সময়টিকে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বইটাই, বাঙ্গালা ব্যাকরণ। তো এরপরে উনি কিছু কালের বিভাজন করেছেন, যে কালগুলোকে দিয়ে বাংলা সাহিত্যের সময়টিকে যাচাই করা হয়। সাহিত্য দিয়ে কেন আমরা বাংলা ভাষাটাকে শিখছি, এটার কারণ হচ্ছে সাহিত্য হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম মধ্যযুগের ইত্যাদি নিদর্শন। হ্যাঁ, ওই সময় বাংলা ছিল কিনা, এটা সাহিত্য ছাড়া আর কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর একটা জিনিস পাওয়া যাচ্ছে, দলিল। দলিল লেখা। তোমাদের যদি বাড়িতে কারো কোনো দলিল থাকে, তাহলে দেখবা যে বিভিন্ন সময়ের দলিলে ভাষার কোন ধরনের আহ মানে পরিবর্তনটি শুরু হয়েছে। হ্যাঁ, পরিবর্তনটি হয়েছে। তো দলিল একটা ভালো একটা প্রামাণ্য। তো যাই হোক, আমরা পড়ায় ফিরে আসি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 4টি যে কালের বিভাজন করলেন, সেই 4টি কাল হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রাচীন কাল, যে সময়টি হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তারপরে
1201 থেকে 1350 সাল, এই সময়টিকে উনি যুগ সন্ধিক্ষণ বা অনেকে অন্ধকার যুগও বলে থাকেন। ঠিক আছে, খুব আহ খুব মানে বিপর্যস্ত একটি সময় গিয়েছে। কেন গিয়েছে সে আলাপে আমরা পরে আসছি। 1201 থেকে 1350, 1350 থেকে 1800 সাল, এটা হচ্ছে মধ্যযুগ বাংলা সাহিত্যের। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অন্যান্য অনেকের মতে, যেমন ডক্টর সুনীতি কুমার, অন্যান্য যারা রয়েছেন তাদের মতে এখানে সমস্যা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুরু করেছেন বাংলা ভাষার কালটা 650 থেকে, সুনীতি কুমার সহ অন্যান্যরা 750 থেকে শুরু করেছেন। মানে 100 বছর আগে থেকে শুরু করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাকিগুলো ঠিক আছে। আর 1801 থেকে এ পর্যন্ত যে সাহিত্য সময়টি চলছে সেটি হচ্ছে আধুনিক সময়। তো এই মিলিয়ে মোট 4টি কালের, যদিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলোচনা করেছেন, তার আলোচনায় সবার আগে এসেছে আধুনিক সময়টি, হ্যাঁ, তারপরে মধ্যযুগ, তারপরে যুগ সন্ধিক্ষণের সময় এবং সর্বশেষ প্রাচীন যুগ। কিন্তু আমরা তোমাদের বোঝার সুবিধার্থে প্রাচীন থেকে শুরু করব, হ্যাঁ, গোড়া থেকে শুরু করব, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। উনি পণ্ডিতজন, উনি উপর থেকে নিচে গিয়েছেন, এটা ওনার বলার একটি ধরন। উনি পুস্তকটি তোমরা যদি সংগ্রহ করো সেখানে দেখবে। আমি একদম সরল সরল ভাবে তোমাদেরকে ওনার বক্তব্যটি এখানে জানাবো। তো প্রাচীনকাল যে নিদর্শনটি রয়েছে সেটিকে তোমার প্রাচীনকালের যে কালটি, সেই কালটিকে দুই ভাগে ভাগ করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি একটি কাল বলেছেন বৌদ্ধ কাল, আরেকটি কাল বলছেন প্রাচীন বাংলার হিন্দু কাল। অর্থাৎ বৌদ্ধ কালটি হচ্ছে 650 থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টিতে বাংলা বৌদ্ধদের শাসন আমল ছিল। তোমরা জানো মৌর্য, পাল, এই পালরা যারা এই সময়টিতে বাংলা ভাষাকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে, বাংলা সাহিত্যকে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি সেই সময়টিতে চর্যাপদ ছাড়া আর কোনো সাহিত্য আমাদের হাতে এখন পর্যন্ত পৌঁছায়নি, এখন পর্যন্ত। তো সেই সময়টির চর্যাপদ গুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন বাংলার আদি যে অধিবাসীরা, তারা বৌদ্ধর মন্ত্র পাঠ করতেন, শান্তির বাণী প্রচার করতেন। হ্যাঁ, তো সেই চর্যাপদের তোমরা দেখেছো প্রায় 50টির মতো পদ রয়েছে শহীদুল্লাহর মতে। আর এখানে লুইপা, সবরপা, কান্নপা এ জাতীয় অনেক কবি রয়েছেন। হ্যাঁ, তো তাদের কিন্তু চমৎকার চমৎকার কিছু চর্যাপদ সেটি রয়েছে। এটি হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজ দরবার থেকে উদ্ধার করেন, তারপরে তিনি এটিকে প্রকাশ করেন। এই চর্যাপদ যেটির নাম চর্যাপদের গায়ে ছিল চর্য বিনিশ্চয়। হ্যাঁ, তো এই চর্য বিনিশ্চয়, যা পরবর্তীতে চর্যাপদ নামে পরিচিত হয়েছে, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন নিদর্শন। যদিও এটিকে নেপালের সাহিত্যিকরা বলেছিলেন এটি নেপালের ভাষায় রচিত, আসামিরা বলতো এটি আসামি ভাষায়, উড়িয়ারা বলতো উড়িয়া ভাষার আদি নিদর্শন। কিন্তু বাংলার যে বড় বড় পণ্ডিত জন, হ্যাঁ, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, তারা এক হয়ে কলম ধরে দেখালেন যে না, এই চর্যাপদ নেপালি ভাষায় রচিত নয়, উড়িয়া ভাষায় রচিত নয়, আসামি ভাষায় রচিত নয়, হ্যাঁ, এটি সংস্কৃত ভাষার আদিরূপ নয়, এটি বাংলার আদিরূপ। আজকে আমরা যে বাংলায় কথা বলি, বাংলায় লিখি, সেই বাংলা ভাষায় আদিরূপ। তারা যুক্তি তর্ক এবং নানা ভাষার নানা ধরনের তোমার গবেষণার মাধ্যমে প্রমাণ করে এটি দেখালেন। তো এই বৌদ্ধকালে, প্রাচীন যে বাংলা সাহিত্যের কাল, এই বৌদ্ধকালে চর্যাপদ হয়। তারপরে 1100 থেকে 1200 এই সময়টিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হিন্দু কাল বলতেছেন বাংলা সাহিত্যের। এই মানে এই সময়ে সেনরা বাংলার শাসন করতো, তোমরা জানো। সেন সেন একটি বংশ। তারা তাদের সর্বশেষ রাজা লক্ষণ সেন ছিলেন, তোমরা সবাই জানো। মানে যারা মানে নাম করা লক্ষণ সেনের ছেলেরাও শাসন করেছে পরে এই বাংলায়, কিন্তু সর্বশেষ আর কি বড় শাসক হিসেবে লক্ষণ সেনকে আমরা চিনি, যিনি একজন একজন মুসলিম সেনাপতি। তার নাম তুর্কি থেকে এসেছিলেন তিনি, বর্তমান তুরস্ক যেটি। তো এই তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ
বিন বখতিয়ার খলজি, উনি 1204 সালে আসেন। এর আগ পর্যন্ত সময়টাকে 1201 পর্যন্ত, 1100 থেকে 1200 পর্যন্ত এই সময়টিকে আসলে হিন্দুকাল হিসেবে ধরেছেন, যদিও এখন পর্যন্ত এই সময়টিতে আমরা কোনো নিদর্শন পাই না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ আমাদের বাংলা ভাষার গবেষকরা বলছেন যে তৎকালীন সময়ে সেনরা যেহেতু ব্রাহ্মণ্য ধর্ম পালন করত, তাদের কাছে যেহেতু বেদ সহ অন্যান্য ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত, তারা বাংলাকে ওইভাবে পৃষ্ঠপোষকতা দেননি। এবং যেহেতু বৌদ্ধদের সঙ্গে তাদের এক ধরনের বিরোধ ছিল, বৌদ্ধরা যেহেতু বাংলার পৃষ্ঠপোষকতা করেছে এবং বর্ণবাদী যে ব্রাহ্মণ্যবাদী যে শাসকেরা, তারা আসলে বাংলাকে আর ওরকম প্রিয় একটি ভাষা হিসেবে আর তেমন পরিগণিত করেনি। তারা সংস্কৃতকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, সংস্কৃত সাহিত্যকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। সে কারণে এ সময় আমাদের উল্লেখযোগ্য কোনো সাহিত্য পাওয়া যায় না বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত দিয়েছেন। তারপরে দেখো 1201 থেকে 1350, হ্যাঁ, অনেকে অন্ধকার সময় বলেন, অনেকে যুগ সন্ধিক্ষণের সময়টি বলেন। কেন বলেন এই সময়টিতে? হ্যাঁ, এই সময়টির অনেক নিদর্শন দীর্ঘদিন ধরে পায়নি কিন্তু অনেকে, কিন্তু ইদানিং কয়েকজন গবেষক তারা কিন্তু এই সময়েও সাহিত্য রচিত হয়েছে সেগুলো কিন্তু পেয়েছেন। সেগুলো নিয়ে গবেষণা চলতেছে, কথাবার্তা চলতেছে। তোমরা সাহিত্যের বা বাংলা সাহিত্যের ইতিহাসের নানা বইয়ে সেগুলো সম্পর্কে জানতে পারবে। তো আমি শুধু বলবো পরবর্তীকালটা 1201 থেকে 1350 কেন, এই 150 বছরটা কেন আসলে কোনো সাহিত্য পাওয়া যাচ্ছে না, বা এটিকে কেন অন্ধকার সময় বা যুগ সন্ধিক্ষণের সময় বলা হয়, এটার কারণ হচ্ছে বাংলায় দীর্ঘদিন যাবত তোমরা জানো এখানকার আদিম অধিবাসী সাঁওতাল, কোল, মুন্ডু, তারা প্রকৃতিকে ভালোবাসতো, এখানে ধান ফলাতো, তারা তোমার তোমার বাঁশি বাজাতো, গান গাইতো, গোয়াল ভরা তাদের গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, শান্তিতে বাস করতো। তারপরে পাল রাজারা এলো, তারা আমাদের সংস্কৃতির উপর কোনো ধরনের আঘাত করলো না। অর্থাৎ আমাদের এই প্রাকৃত জন যারা, হ্যাঁ, সেই প্রাকৃত মানুষ, সেই ভূমিপুত্রদের সঙ্গে তাদের কোনো বিরোধ তৈরি হলো না তেমন পালদের সঙ্গে। খুব ভালো, সেই সময়টিতে খুব ভালোভাবে বাংলায় রাজত্ব করেছে পালরা, এবং এখানকার আদিম অধিবাসীদের সঙ্গে সুসম্পর্ক ছিল। কিন্তু সেনরা যেহেতু দক্ষিণ ভারত থেকে এসেছিল, তাদের আসলে এই মাটির প্রতি তেমন দরদ ছিল না। ফলে তারা অনেক ধরনের শোষণ করেছে। তোমরা যদি বিভিন্ন প্রাচীন ইতিহাস গ্রন্থ দেখো, তাহলে দেখবে যে সেনদের সাথে ব্রাহ্মণ্যবাদী সেনদের সাথে অহিংসবাদী বৌদ্ধদের অনেক কনফ্লিক্ট, দ্বন্দ্ব তৈরি হয় সে সময়। এমনকি কোন কোন বর্ণ হিন্দু রাজা এমন ভাবে ডিক্রি জারি করেন, নির্দেশ জারি করেন, যে 7 সমুদ্র তট থেকেও যদি বৌদ্ধদেরকে ধরে আনা হয়, তাদেরকে যেন মেরে ফেলা হয়। তো এরকম একটা সাংঘর্ষিক সময় ছিল। এবং যেহেতু সেনরা ছিল ব্রাহ্মণ, হ্যাঁ, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে 4টি বিভেদ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা ছিল ব্রাহ্মণ। ওপার থেকে এসেছে, আজকে যে ভারতবর্ষের ওই পার থেকে তারা বাংলায় এসেছিল। বাংলায় এসে তারা এখানে ব্রাহ্মণ্য ধর্ম বা বেদ অনুযায়ী তারা চলার চেষ্টা করেছে, বা তাদের যে আর্য বর্ণবাদ, তারা আর্য, তারা শ্রেষ্ঠ, এই ধরনের একটা নাকুচু স্বভাব নিয়ে চলার চেষ্টা করেছে। যার কারণে আমাদের বাংলার পূর্ব বাংলা বলো আর পশ্চিম বাংলা বলো, এই বাংলার সাধারণ যে বৌদ্ধ এবং নিম্নবর্ণের হিন্দুরা, তাদের এই শাসন, বা আরো স্পেসিফিক ভাবে, আরো সত্যভাবে বললে যদি বলা হয়, তাদের এই শোষণ, এটি দ্বারা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত ছিল, আক্রান্ত ছিল। হ্যাঁ, এবং তারা এই শোষণ থেকে, সেনদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। তো তাদের বাঁচাতে বহিঃশত্রু বাইরে থেকে একপাল শত্রু আসলো তাদের উদ্ধার করতে। তারা হচ্ছে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে। এখন তোমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়েছো, মাত্র 17 জন সেনা নিয়ে তুর্কি বীর ইখতিয়ার লক্ষণ সেনকে হারিয়ে দিল নদিয়ায়, আমাদের নদিয়া, যেটাকে নবদ্বীপ বলা হয়, হ্যাঁ, বাংলার তৎকালীন সময়ের রাজধানী। এটিতে লক্ষণ সেনকে পরাজিত করলো মাত্র 17 জন। এটার কারণ কি? এটা ধরো ইতিহাসে হয়তো এমন ছিল যে এই 17 জন খুব দ্রুত ঘোড়া চালিয়ে সবার আগে চলে আসছে, বা অস্ত্র ব্যবসায়ী বলে ভেতরে ঢুকেছে, তারপরে যুদ্ধ শুরু করছে, অন্যরা বাইরে ছিল প্রস্তুত, তারা এসে পরবর্তীতে যোগ দিয়েছে। এটা হতে পারে।
ইতিহাসের পাতায় যেমন আছে। আবার আরেকটা বিষয় যেটা ইতিহাসের একটা বড় ধরনের ফ্যাক্ট, সেটা হচ্ছে এই যে যে এই ভূখণ্ডে যারা বৌদ্ধ ছিল, যারা নিম্নবর্ণের হিন্দু ছিল, শূদ্র বা ক্ষত্রিয় বা বৈশ্য বলো, যারা এই সেনদের দ্বারা, ব্রাহ্মণদের দ্বারা আক্রান্ত ছিল, তারা আসলে এই ব্রাহ্মণরা তুর্কিদের দ্বারা আক্রান্ত হয়েছিল বা আক্রান্ত হচ্ছিল, এটা দেখে তারা আর এগিয়ে আসেনি। তারা বলছে আমাদের উপর অত্যাচার করেছে। মানে বিচ্ছিন্ন একটি সরকার ছিল তৎকালীন সময়ে। হ্যাঁ, জনবিচ্ছিন্ন শাসক হিসেবে ছিল লক্ষণ সেন। যে কারণে 17 জন হোক ইতিহাসে চলে এসেছে, 17 জন মানুষকে সে ফেস করতে, মুখোমুখি হতে তার মানসিক যে তার সৈন্যদের যে সাহস সেটি ছিল না। কারণ তারা অত্যাচারী ছিল। তারা জানতো এই এই যে যে বাইরে থেকে আসা এই বাহিনীটার সাথে মোকাবেলা করতে সাধারণ মানুষকে তারা পাবে না। এবং তুমি যখন সাধারণ মানুষকে আশেপাশে পাবে না, তখন তুমি যে কোনো যুদ্ধ বলো, যে কোনো লড়াই বলো, সংগ্রাম বলো, বিপ্লব বলো, সেখানে আর টিকে থাকতে পারবে না। ফলে সেনরা যেহেতু বাংলার নিম্নবর্ণের হিন্দু অর্থাৎ শূদ্র যারা আমাদের পূর্বপুরুষ এবং এবং বৌদ্ধ, তাদের মোটেও সমর্থন পায়নি। এই দুইটা না পাওয়ার কারণে তুর্কিরা এখানটায় আসলো। তারা তারা নদিয়া বা নবদ্বীপ দখল করে নিল এবং ধীরে ধীরে এই বাকি 100 বছরে, 150 বছরে, 1201 থেকে তোমার 1350, এই 150 বছরে ধীরে ধীরে গোটা বাংলাকে এই মুসলিম শাসকরা তারা কিন্তু তারা কিন্তু একদম আয়ত্তে নিয়ে আসলো। সবাই হাত জাগিয়ে প্রশ্নটা নোট করে রাখো, পরবর্তীতে তোমাদের প্রশ্ন নিচ্ছি। আমি পাঠটা শেষ করি। তো এই সময়টিতে দেখো, এতদিন ধরে বাংলায় প্রাকৃত ভাষা চলেছে। হ্যাঁ, এতদিন ধরে বাংলায় সাধারণ মানুষের বাংলা ভাষা চলেছে, সেনদের মাধ্যমে সংস্কৃত চলেছে, প্রাকৃতের নানা ধরনের সংস্করণ সেগুলো চলেছে। তো এই যে 1201 থেকে 1350 নতুন ভাষা, নতুন সংস্কৃতি, নতুন শাসক আমাদের সামনে আসছে। তোমরা জানো যে শাসক সে তার নিজের সংস্কৃতি অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এটাকে আমি আমার বই বিশ্বায়ন, সাংস্কৃতিক আগ্রাসন ও গণমাধ্যম, এই বইটিতে বিশদভাবে আলোচনা করেছি যে সাংস্কৃতিক আগ্রাসনটা কিভাবে আসে। ফলে নতুন একটা সরকার, নতুন একটা শাসক যখন আসে, সে তার নিজের সংস্কৃতি পরাজিত যে 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 জনপদ সেটির উপর দিয়ে দিতে চায়, সেটিতে ছড়িয়ে দিতে চায়। কেউ জোরপূর্বক দেয়, কেউ শাসন করে। সেই সময়ে মানুষ শাসন কার্যের প্রয়োজনে এই সংস্কৃতির কাছাকাছি চলে আসে এবং ধীরে ধীরে এটি আত্মীকরণ করে। তো মুসলিমরা যখন এই বাংলায় আসলো, গোটা ভারতবর্ষে আসলো, তখন তারা একটা নতুন সংস্কৃতি নিয়ে আসলো। দীর্ঘদিন থেকে আমাদের পূর্বপুরুষ বৌদ্ধ এবং নিম্নবর্ণের হিন্দুরা যেটিতে আসলে কথা বলেনি, সেই ভাষা নিয়ে আসলো। তারা পার্সি ভাষা নিয়ে আসলো, তুর্কি ভাষা নিয়ে আসলো, আরবি ভাষা নিয়ে আসলো। দেখবা এই 3টি ভাষার প্রচুর শব্দ বাংলায় রয়েছে। তো সে সময়ে শাসন কার্যে যেহেতু তুর্কি ভাষা কিছুদিন ছিল, তুর্কি ভাষা শিখতে হতো। তারপরে দীর্ঘদিন ফার্সি ভাষা, হ্যাঁ, পারস্য, এই ফার্সি ভাষায় চলেছে। সেই ফার্সির মাধ্যমে আরবি আমাদের দেশে প্রবেশ করেছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে। যেহেতু সরাসরি আরব কোনো কেউ এখানে শাসন করেনি, ফার্সির মাধ্যমে এবং তুর্কির মাধ্যমে আরবি এখানে প্রবেশ করেছে। এই সময়টিতে প্রচুর পরিমাণে বিদেশি ভাষা আমাদের এসেছে, বিদেশি সংস্কৃতি, ধর্ম আমাদের এসেছে। আমাদের পূর্বপুরুষরা বৌদ্ধ এবং নিম্নবর্ণের হিন্দুরা তারা সেনদের ওই বর্ণবাদী আচরণের পর যখন অপেক্ষাকৃত উদার একটা নীতি নিয়ে, ধর্ম নিয়ে আমাদের সামনে আসলো, তুর্কিরা, পারস্যের মানুষ, আরবের মানুষ, সেটিকে ইয়েমেনের মানুষ ধীরে ধীরে গ্রহণ করতে থাকে। তারা যখন একজন শূদ্রর কাছে গিয়ে বলে যে তুমি 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 যখন হেঁটে যাও, তুমি অস্পৃশ্য, তোমার ছোঁয়া পেলে তারা কলসটা পর্যন্ত ফেলে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তোমাকে বেদ ছুঁইতে দিচ্ছে না। আর আমাদের ধর্মে আসো, তুমি তোমার মতো করে যা ইচ্ছা মানে করতে পারবে। তুমি আমার পাশে, আমি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, আমার পাশে বসে তোমার নামাজ পড়ার অধিকার রয়েছে। হ্যাঁ, আমি যদি অহংকার করি, আমি আর মুসলিম থাকলাম না, আমার চোখে সবাই সমান। এরকম নীতির কথাগুলো যখন এই এই বাণীগুলা, এই সাম্যবাদী বাণীগুলো যখন আমাদের পূর্বপুরুষ নিম্ন বর্ণের হিন্দু এবং বৌদ্ধদেরকে শোনানো হলো, তারা এই নতুন ধর্মে দীক্ষিত হলে। ফলে ব্যাপকভাবে ভারতের অন্যান্য জায়গা থেকে দেখবা বাংলায় প্রচুর পরিমাণে কনভার্ট হলো, ধর্মান্তর হলো মানুষ। এবং ধীরে ধীরে এই বাকি যে 150 বছর, 1201 থেকে
1350 সাল, এই সময়টিতে এরকম নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন ধর্ম, এগুলোতে আসলে বাংলার মানুষ ব্যস্ত ছিল। যার কারণে সে সময়ে বড় কোনো সাহিত্য হয়নি বলে আমাদের সাহিত্যিক গবেষকদের এই মত। হ্যাঁ, যদিও এখন আবিষ্কৃত হয়েছে, আমি এই মুহূর্তে তোমাদের কয়েকটা নাম বলতে পারছি না, কিন্তু ওই সময়ের এই যুগ সন্ধিক্ষণের সময়টিতে কিন্তু সাহিত্য রচিত হয়েছে। কেউ কেউ সাহিত্য রচনা করেছেন, হিন্দু এবং মুসলিম যারা ছিলেন তাদের কেউ কেউ। তো এই সময়টিকে যুগ সন্ধিক্ষণের বলা হয়, কারণ একটা যুগকে আর একটা যুগের সাথে এই 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 মানে একটা যুগের শেষ হচ্ছে, নতুন একটা যুগের উদ্ভব হচ্ছে এই 150 বছর। এই জন্য এই সময়টিকে যুগ সন্ধিক্ষণের সময় বলা হয়, বা অনেকে অন্ধকার সময় বলেন, আমি এটির সাথে একমত নয়। অনেকে মুসলিমদের সূত্রপাতের সময়টি বলেন, কিন্তু ব্যাপকভাবে এটি পরিচিত যুগ সন্ধিক্ষণ হিসেবে। হ্যাঁ, কারণ নতুন একটা শাসক গোষ্ঠী আসছে, তাকে নিতে 1201 থেকে 1350, এই 150 বছর সময় নিয়েছে এই অঞ্চলের মানুষ। তারা তাদের সংস্কৃতি, বিশ্বাস, ভাষাকে আয়ত্ত করেছে, রপ্ত করেছে, তাদের মানসিকতা যাচাই করেছে, তারপরে তাদের সঙ্গে মিশে গিয়েছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের দ্বিতীয় একটি কাল। তারপরে তৃতীয় যেটি কাল, সেটি হচ্ছে 1350 থেকে 1800 সাল পর্যন্ত। 1350 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়টিকে বাংলা সাহিত্যে মধ্যযুগ বলে পরিগণিত করা হয়। এই সময়টি বাংলা সাহিত্যের সবচেয়ে সোনালী যুগ, স্বর্ণালী যুগ এই সময়টি। দেখবে এই সময়ে ভীষণ বিশ্বমানের সাহিত্য এখানে রচিত হয়েছে। সেই মহাকবি আব্দুল হাকিম থেকে শুরু করে আলাওয়াল, হ্যাঁ, আমাদের চণ্ডীদাস, ভারতচন্দ্র রায় গুণাকার, মুকুন্দরাম, এই সমস্ত ব্যক্তিগণ এই সময় সাহিত্য রচনা করেছেন। এবং তৎকালীন সময়ে বাংলার যারা শাসক ছিলেন, পাঠান এবং অর্থাৎ সুলতানি যুগ বলো, মুঘল যুগ বলো, এই পাঠানরা, মুঘলরা, তোমার আফগানরা, তারা বাংলা সাহিত্যকে ব্যাপক পৃষ্ঠপোষকতা দিয়েছে। অনেকে আমাদের সামনে অনেক ধরনের মুসলিম শাসন সম্পর্কে আমাদের বঙ্গে বিরূপ ধারণা তৈরি করতে চায়। সবাই নোট না প্রশ্নটা, আমি আলোচনাটা শেষে সবার প্রশ্ন নিব, ঠিক আছে? তো অনেকে বিরূপ ধারণা তৈরি করে আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য আমাদের দেশের কিছু মানুষ রয়েছেন, এবং আমাদের দেশের বাইরেও। তারা বলতে চান যে মুসলমানরা এদেশে এসেছে বহিরাগত, হ্যান ত্যান, এ ধরনের মিথ্যাচার, বাজে কথা বলে থাকেন। কারণ পৃথিবীর তৎকালীন ইতিহাসটা যদি তোমরা দেখো, দেখবে যে এই খ্রিস্টপূর্ব 1500 শতাব্দে যারা আজকে মুসলমানদেরকে বলতেছে বহিরাগত, তারাই এসেছে খ্রিস্টপূর্ব 1500 শতাব্দে। অর্থাৎ তোমরা যদি ভোলগা থেকে গঙ্গা বইটা পড়ো রাহুল সাংকৃত্যায়নের, হ্যাঁ, কিংবা তোমরা যদি ইতিহাস থেকে দেখো, তাহলে দেখবে খ্রিস্টপূর্ব 1500 শতাব্দে এই ভূখণ্ডে ইউরাল পর্বতের ওই পাশ থেকে আজকের যারা ব্রাহ্মণ্যবাদী, তারা কিন্তু এসেছে। হ্যাঁ, তারপরে আর এখানের স্থানীয় মানুষ যারা, তারা চিরকাল বৌদ্ধ ছিল, নিম্নবর্ণের হিন্দু ছিল। হ্যাঁ, তারা এখানেই ছিল। হ্যাঁ, তারা কেউ সাঁওতাল ছিল, কোল ছিল, মুন্ডা ছিল। তোমরা দেখতে পারবে মহিষাসুরকে ইদানিং কিন্তু মহিষাসুরের প্রতি এক ধরনের মানে পূজা অর্চনা গোটা ভারতবর্ষে শুরু হয়েছে। হ্যাঁ, এখানকার যে আদিবাসী সাঁওতালরা, তারা মহিষাসুরকে বলতেছে তাদের লিডার। হ্যাঁ, আর আর মহিষাসুরকে যারা হত্যা করেছে তাদেরকে বলেছে আর্য। তো এটা অন্য আলাপ। আমি জাস্ট তোমাদেরকে এটা বলতেছি যে যারা অনেক সময় ভুল ইতিহাস আমাদের সামনে দিয়ে যায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য, সেটাকে মাথায় দিবে না। দেখো 1350 থেকে 1800 সাল, এই সময়টিতে বাংলা সাহিত্যের যে স্বর্ণ যুগটা, মধ্যযুগ, সেই মধ্যযুগের বেশিরভাগ সাহিত্য একদম অসাম্প্রদায়িক সাহিত্য, কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই। হ্যাঁ, মুসলিমরা রচনা করতেছে মানুষের কথা। হ্যাঁ, মুকুন্দরাম, ভারতচন্দ্র রায় গুণাকার, তিনি বলতেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাত। তো এদিকে দৌলত কাজী আসছেন, আব্দুল হাকিম, তোমরা জানো, সে কিন্তু সাম্প্রদায়িক কোনো কথা বলছে না। সে বলছে যে সে নিজ ধর্মের মানুষকে, ইসলাম ধর্মের মানুষকে আঘাত করছে, যারা মৌলবাদী, যারা ওই সময়ের, আমি মৌলবাদী শব্দটাকে নেতিবাচক করতে এজন্য ব্যবহার করছি, যারা ওই সময়ে ধর্মটাকে বুঝেনি, যারা ওই সময় বাংলা ভাষাটাকে বলেছে হিন্দুর ভাষা। অথচ তোমরা দেখো, লক্ষণ সেন যখন, ব্রাহ্মণ্যবাদী লক্ষণ সেন যখন ক্ষমতায় ছিল, সে কিন্তু বাংলা ভাষাকে গ্রহণ করেনি, সে করেছে সংস্কৃতকে গ্রহণ। তাহলে বাংলা হিন্দু বা মুসলমানের ভাষা নয়, বাংলা বাঙালির ভাষা, সবার ভাষা। কিন্তু এই মিথ্যাচারটা অনেকে আমাদের সামনে করে যায়। হ্যাঁ, তাদেরকে তোমরা জবাব দিবে বড় হলে।
ফলে দেখো সে সময়ে যেরকম আলাওল কবিতা লিখেছে বাংলায়, তদ্রুপ ভারতচন্দ্র রায়গণকার লিখেছে, তদ্রুপ চণ্ডীদাস লিখেছে। সবাই বাংলা ভাষাটাকে নিজের ভাষা বলে আর একদম ভালোবেসে সাহিত্য রচনা করেছে। হ্যাঁ, এই ভাষায়, এই ভাষাটিকে চর্চা করেছে, ভালোবেসেছে। চমৎকার এই ভাষায় চমৎকার চমৎকার সাহিত্য রচিত হয়েছে। সেই সময়টিতে সাম্প্রদায়িক বিভাজন ছিল না। সেই সময়টিতে বরং সাম্প্রদায়িকতা যারা করতে চেয়েছে তাদেরকে আঘাত করেছে আব্দুল হাকিম বঙ্গভাষা কবিতায়। তোমরা জানো, যেসবে বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। মানে অনেকে আছে যারা আমাদের এই বাংলায় জন্ম নিয়ে বাংলা ভাষায় লিখতো না, তাদের প্রিয় ভাষা ছিল ফার্সি, উর্দু, তুর্কি, সংস্কৃত। তাদেরকে উদ্দেশ্য করে তিনি আঘাত করেছেন আব্দুল হাকিম, আমাদের মহাকবি, আমাদের বিপ্লবী কবি, আমাদের প্রথম বিপ্লবী কবি, যে নিজের ভাষার জন্য সবচেয়ে দৃঢ় কণ্ঠ উচ্চারণ করেছেন। আজানের জন্য কি 1 মিনিট একটু অপেক্ষা করো তোমরা? হ্যাঁ, আজানটা শেষ হোক, আবার আলোচনাটা শুরু করি। আচ্ছা, আজান শেষ হলো। তো দেখো সেই সময় কি অসাম্প্রদায়িক চমৎকার সাহিত্য রচিত হয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে। হ্যাঁ, সে সময়ে পুঁথি রচিত হয়েছে। হ্যাঁ, তোমরা জানো পুঁথি হিন্দু এবং মুসলমান উভয়ই পড়েছে, হয়তো ভিন্ন নাম ছিল। তোমরা চাঁদ সদাগর এবং মনসার কাহিনী জানো। হ্যাঁ, চাঁদ সদাগর মানুষের সাহিত্য রচনা করেছে আমাদের পূর্বপুরুষরা। চাঁদ সদাগর সহজে মনসাকে মেনে নিচ্ছে না দেবী হিসেবে। চাঁদ সদাগরের সবকিছুকে, তার বাণিজ্য কুঠিকে সবকিছু ডুবিয়ে দিচ্ছে মনসা। শেষে অনেক রাগ, অনেক 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 অনুরোধের ফলে তার সন্তান লক্ষিন্দরকে বাঁচানোর জন্য, হ্যাঁ, তার বৌমা বেহুলা, তোমরা জানো, এদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য চাঁদ সদাগর বা হাত দিয়ে একটা ফুল ছুঁড়ে দেয় মনসার উদ্দেশ্যে। এটা চমৎকার সাহিত্য। পদ্মাবতী, তোমরা জানো আলাওলের পদ্মাবতী, যেটি মালিক শাহ জয়সী, হ্যাঁ, তিনি হিন্দি কবি, তিনি রচনা করেছিলেন। সেটির বাংলা অনুবাদ করেছে আমাদের আলাওল, যিনি রোহিঙ্গাদের, এই যে রোহিঙ্গা, তাদের নিজস্ব রাজ্য ছিল একসময়, আরাকান রাজসভা। হ্যাঁ, সেই চমৎকার সেই দেশটিতে গিয়ে আমাদের আলাওল কবি হয়েছে। আমাদের আমাদের দৌলত কাজী রয়েছে, ভারাম খান রয়েছে, আমাদের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর রয়েছে, ইউসুফ জুলেখা লেখা হয়েছে আমাদের। ইউসুফ জুলেখা কোরআনের সূরা থেকে চমৎকার সাহিত্য নিয়ে এসেছে। চমৎকার সাহিত্য নিয়ে এসে তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন চলে এসছে আমাদের, যেটাকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা হয়, মধ্যযুগের অন্যতম নিদর্শন। হ্যাঁ, চমৎকার কৃষ্ণ এবং তোমার কালিদাসের কৃষ্ণ এবং তোমার রাধার মধ্যে যে প্রেম প্রণয়, সেটিকে এত চমৎকার ভাবে তুলে ধরেছে কালিদাস তার শ্রীকৃষ্ণ কীর্তনে। তোমরা যদি পড়ো, দারুণ ভাবে নিয়ে আসছে এই রোমান্টিক সম্পর্কটি। তদ্রুপ কোরআন থেকে ইউসুফ জুলেখার কাহিনীটাকে সাহিত্যিক রূপে আমাদের সামনে এই সময়টি নিয়ে আসছে। এই সময়টা সোনালী যুগ আমাদের সাহিত্যের। তোমরা যদি সাহিত্য সম্পর্কে পড়তে চাও, এই সময়ের সাহিত্যগুলো ধীরে ধীরে যদি জানো, তুমি এনরিচড হয়ে যাবে, সমৃদ্ধ হবে। তোমার সামনে বাংলা সাহিত্য, বাংলা ভাষা নিয়ে কেউ যখন কথা বলবে, তুমি তাদের মধ্যে সবার মধ্যে চোখের মনি হয়ে উঠবে এই মধ্যযুগের সাহিত্য সম্পর্কে যদি তুমি একটু মানে একটু ঘাটাঘাটি করো, একটু পড়াশোনা করো, একটু জানাশোনা করো। এই সময়টা দারুণ সময়, একটা বাংলা সাহিত্যের চমৎকার একটি সময়। এটা 1800 সালে এই সময়টিতে আর একটা ঘটনা ঘটে যায়, তোমরা জানো 18 শতকে 1757 সালে নতুন শাসক গোষ্ঠী আমাদের এখানে চলে আসে। তার আগে এখানে ইংরেজ বণিকরা আসে। মুঘলদের সেই সময়টিতে ইংরেজ বণিকরা আসে। ইংরেজদের মধ্যে সর্বপ্রথম, মানে ইংরেজ বণিক বলতে ইউরোপীয় বণিকরা আসে। হ্যাঁ, তো তাদের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজরা এখানে আসে এবং পর্তুগিজরা এখানে ব্যবসা বাণিজ্য করে 2 বছর বাংলায় বেশ ভালো রকমের ব্যবসা বাণিজ্য করে, মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আবার অনেক সময় পর্তুগিজ জলদস্যুও হয়ে যায়, পর্তুগিজদের কেউ কেউ অপরাধী হয়ে ওঠে। তাদের সাথে বাংলার জনগণের একটা মিথস্ক্রিয়া হয়, ব্যাপক মিথস্ক্রিয়া হয় এবং পর্তুগিজ শব্দ প্রচুর পরিমাণে বাংলায় ঢুকে যায়। তোমরা জানো পেপে, গির্জা, চাবি, কেদারা, কেরানি, তারপরে তোমার আরো কি কি আছে, বালতি, হ্যাঁ, তারপরে তোমার গুদাম, নিলাম, এরকম অজস্র শব্দ, পেয়ারা, হ্যাঁ, এগুলো কিন্তু পর্তুগিজ ভাষা থেকে আমাদের দেশে আসে। পর্তুগালের সাথে আমাদের একটা সম্পর্ক, তোমরা যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পছন্দ করো তারা এটা বলতে পারবে, হ্যাঁ, যে পর্তুগালের সাথে আমাদের অনেক আগের সম্পর্ক। তাও যা হোক, এরপরে ধীরে ধীরে ডেনমার্ক থেকে আসে, অর্থাৎ দিনেমার যারা, তারপরে ওলন্দাজ বা ডাচ,
বা নেদারল্যান্ড থেকে যারা আসে তারা আসে, এবং সর্বশেষ তোমরা জানো ব্রিটিশ পিপল, ইংরেজ যারা দখলদার রূপে আমাদের সামনে আসে তারা আসে। তাদের পর একেবারে সর্বশেষে ফ্রান্স আমাদের দেশে বাণিজ্য করতে আসে, এবং ফরাসি শব্দ প্রচুর পরিমাণে এখানে ঢোকে। এর আগে ওলন্দাজ শব্দ ঢোকে, তোমরা জানো। হ্যাঁ, ওলন্দাজ শব্দ, যারা তাস খেলতে পারে তোমাদের, তারা যেন হরতন, ইস্কাপন, রুইতন, এই শব্দগুলো তাদের শব্দ। হ্যাঁ, এরকম অনেক শব্দ আসে, তুর্কি শব্দ, চাকু, দারোগা, এগুলো তো ইত্যাদি আসে। তো এভাবে নানা শব্দে আমরা এই মধ্যযুগটায় সমৃদ্ধ হই, এই এই সময়টিতে, মুঘল আমলটাতে। হ্যাঁ, হিন্দি শব্দ আসে, প্রচুর পরিমাণে হিন্দি শব্দ আসে, যেহেতু মুঘলরা দিল্লি শাসন করত। উর্দু হিন্দি মিলিত ফার্সির একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি করেছিল তারা, অর্থাৎ একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গিয়েছিল যাদের, ফার্সি প্রভাবিত, কিন্তু সেখানে উর্দু বা হিন্দি একই ভাষা, সেটিও সেখানে ছিল। এবং সে কারণে দেখবে বাংলায় একমাত্র খালা শব্দটা, খালা হচ্ছে আরবি, এছাড়া যত সম্বোধনবাচক শব্দ আছে, যেমন মা, তোমার বাবা, ভাই, বোন, খালা, এই খালা না, চাচা, চাচি, দাদা, দাদি, নানা, নানি, এগুলো সব হিন্দি শব্দ। ঠিক আছে, শুধু খালাটা আরবি শব্দ। এই সময় প্রচুর হিন্দি শব্দ আসে ওই সময়, যেহেতু বাংলাটা শাসন হতো দিল্লি থেকে, যদিও বাংলার শাসক যারা ছিল তারা দিল্লিকে তেমন মেনে নিত না, কয়েকদিন পর পর বিদ্রোহ বিপ্লব করে উঠতো। কিন্তু ভাষার একটা ওই সময় বিনিময় হয়েছে, কিছু আফগান শব্দ এসেছে, তুর্কি শব্দ আগেই বললাম, ফার্সি শব্দ, প্রচুর ফার্সি শব্দ এসেছে। হ্যাঁ, নামাজ, রোজা, হ্যাঁ, এগুলো সব ফার্সি শব্দ। আরবি শব্দ এসেছে, জাকাত, তারপরে আদালত, এই ধরনের। তো এই সময়টিতে বেশ ভাষা, বাংলা ভাষাটা ওই প্রাকৃতের সাথে নানা ধরনের ভাষার সংমিশ্রণ হয়েছে, এবং ইউরোপীয় নানা ভাষাও আমাদের মধ্যে চলে এসেছে। তবে এই সময় কোনো ইংরেজি ভাষা আমাদের ভেতরে ঢোকেনি। এই সময়টিতে ইংরেজি ভাষা ঢুকেছে 1757 পরে, যখন ইংরেজরা ক্ষমতাটা কুক্ষিগত করেছে, ঠিক সেই সময়টিতে। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে বাকি যারা শাসক ছিল, মানে বাকি যারা ব্যবসায়ী ছিল, ইউরোপীয় বণিকরা, তারা আমাদের সঙ্গে মিশেছে, আমাদের সঙ্গে তাদের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে বলে, অনেক সময় খারাপ সম্পর্ক হয়েছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের কথাবার্তা, আদান প্রদান, মিথস্ক্রিয়া, ইন্টারাকশন হয়েছে বলে তাদের ভাষাটা আমরা, তারা আমাদের শাসন না করলেও নিয়েছি। আর ইংরেজদেরটা বাংলাদেশের মানুষ সহজে নেয়নি, যতদিন ইংরেজ শোষণ না করেছে, শোষণ করে ভাষাটা দিয়ে দিয়েছে, তারপরে ইংরেজি নানা ভাষা ঢুকেছে, তোমরা জানো, চেয়ার, টেবিল, টিচার, থ্যাংক ইউ, হ্যান ত্যান, নানা ধরনের শব্দ ঢুকেছে ইংরেজি ভাষা। তো এটা 1757 সালে সিরাজউদ্দৌলার যে পরাজয়টি হলো, তারপরে কিন্তু এটি হলো। আমি একটু, আমি ক্লাস নিচ্ছি। তো আমার আপা ফোন দিয়েছিলেন। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো সেখানে ইংরেজরা কিন্তু শাসন বা শোষণ করার পরে তাদের শব্দ চলে আসে। তো 1757 সালে পর ইংরেজরা 1800 সালের দিকে ইংরেজরা এখানকার মানুষের ভাষাকে বোঝার জন্য, এখানকার মানুষের ভাষা, সংস্কৃতি, তাদের মানসিকতা বোঝার জন্য, তারা 1800 সালে ফোর্ট উইলিয়াম, যে দুর্গ একটা ছিল, সেই দুর্গের পাশে ফোর্ট উইলিয়াম কলেজ নির্মাণ করে। হ্যাঁ, এখানকার এই কলেজটি নির্মাণ করার ইয়ে ছিল এই অঞ্চলের মানুষের ভাষা, তাদের ভাষা বোঝা, তাদেরকে শোষণ করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, সেগুলোকে চর্চা করা, একাডেমিক পর্যায়ে নিয়ে যাওয়া। এই 1801 থেকে বর্তমান সময়টিকে, ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে ওঠার পর থেকে বর্তমান সময়টিকে বলা হয়, এটা বাংলার যে সাহিত্যের যারা পণ্ডিত রয়েছেন তারা আধুনিক সময় বলেছেন। এই সময়টিতে বাংলা, এর আগে যত সাহিত্য দেখবা, সব সাহিত্য হচ্ছে পদ্য সাহিত্য, অর্থাৎ সবকিছু কবিতা দ্বারা প্রকাশিত হতো। সে পুঁথি হোক, সে অন্নদা মঙ্গল হোক, মনসা মঙ্গল হোক, সে শ্রীকৃষ্ণ কীর্তন হোক, সে ইউসুফ জুলেখা হোক, হ্যাঁ, সে পদ্মাবতী হোক, যে সাহিত্য তোমরা 1800 সালের আগ পর্যন্ত পাবে, চর্যাপদ হোক, শ্রীকৃষ্ণ কীর্তন হোক, এসবগুলো হচ্ছে কবিতা, ছড়া, কবিতার ভাষায়, খনার বচন, ডাক ও খনার বচন, হ্যাঁ, এগুলো যাই পাও না কেন। তো এই সময়টিতে কিন্তু সব কবিতা হয়েছে। 1801 থেকে বাংলা গদ্যের সূচনা, বাংলা গদ্য সাহিত্যের, যেহেতু ইংরেজরা প্রচুর গদ্য সাহিত্য তখন সূচনা করেছে, ইংরেজদের সংস্পর্শে এসে ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে এই বাংলা সাহিত্যটা, এই গদ্য সাহিত্যটা এখানে নতুন করে চলে আসে। এবং পরবর্তীতে ফোর্ট উইলিয়াম কলেজের আশেপাশে যারা ছিল, মধুসূদন থেকে শুরু করে বঙ্কিম, রবীন্দ্রনাথ, তারা আপ্রাণ চেষ্টা করেছেন এই গদ্য সাহিত্যটাকে আমাদের এখানে মানে প্রথিত করতে।
কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিজেদের যে সাহিত্যের যে ধারাটা ছিল। স্যার আপনার কথা শুনতে না, শোনা যাচ্ছে তো, আমরা তো শুনতে পাচ্ছি স্যারকে। আচ্ছা, আমার মনে হয় নিগারের ওখানে ইন্টারনেটের সমস্যা, ফলে এজন্য তোমরা আগে সিআর দুইজন আছে ওদেরকে টেক্সট করবা যে তোরা শুনতে পাচ্ছিস কিনা। ওকে। আচ্ছা, আর জি ভয় স্যার নেই, এবার আমি শুনতে পাচ্ছি। আমি আমি ক্লাসটি রেকর্ড করেছি, এটি আমি ইউটিউবে দিয়ে দেবো। আমার মনে হয়েছে এটি একটি মূল্যবান ক্লাস, এটি জানা প্রয়োজন তোমাদের সহ যারা ভবিষ্যতে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানবে। আমি যদিও সাংবাদিকতার শিক্ষক, আমার মনে হয়েছে এই আলোচনাটি তাদেরও জানা প্রয়োজন, এজন্য আমি রেকর্ড করে রেখেছি, এটা আমি আপলোড করে দিব। তো এই সময়টিতে হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের পরিচয়, এবং এই সময় ছোট গল্প থেকে শুরু করে ধীরে ধীরে উপন্যাস, হ্যাঁ, প্রবন্ধ, নানা কিছুর সূত্রপাত হয়। এই সময় তোমার এই সময় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় সহ আরো অনেকের উদ্ভব হয়, যারা সাহিত্যের মাধ্যমে বাংলাকে, বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করে থাকেন। হ্যাঁ, পদ্যের পাশাপাশি এই সময় গদ্যকে নতুন ধারায় রূপ নিয়ে যান হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, হ্যাঁ, আরো নানা জনে। তারপরে পরবর্তীতে আসেন আমাদের বিপ্লবী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, তারপরে রূপসী কবি তোমার জীবনানন্দ দাশ। এই গ্রাম বাংলার একেবারে মাটির কথা যার ভাষায় ফুটে ওঠে সেই জসিমউদ্দিন। হ্যাঁ, তো এরকম অজস্র সাহিত্যিক চলে আসে। বর্তমান সময়ের একদম হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, হ্যাঁ, আহমদ ছফা, তার আগে আহমদ শরীফ, এবং এখনকার সময় সাদাত হোসেন সহ আরো নানা জনে। তো এই সব মিলিয়ে আর কি এখন পর্যন্ত আধুনিক সময়টি চলছে। এই হচ্ছে বাংলা সাহিত্যের চারটি একদম সিম্পলি, একদম একদম সরল ভাবে, স্বাভাবিক ভাবে, সাধারণ ভাবে মনে রাখার জন্য যে সময়কাল, সেটি যেটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাঙ্গালা ব্যাকরণ বই থেকে আমরা এতক্ষণ ধরে এটা থেকে আসলে জানলাম। আমি পাঠ করেছি, আমার যে পাঠের যে সারমর্মটা সেটা আমি সংক্ষেপে তোমাদের কাছে বলার চেষ্টা করেছি। এবার তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, সাদিয়া। স্যার হলো 1907 এই হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করে, এটা কত সালে স্যার? হ্যাঁ 1707? হ্যাঁ, 1907, 1907 না, 1907, 1707 না, 1907। এটা 1907। 1907 সালে উনি আবিষ্কার করেন এবং 1916 সালের দিকে এটি প্রকাশিত হয়। হ্যাঁ, জি স্যার। স্যার এটার নাম কি ছিল? চর্য? চর্যা, চর্য, বিনিশ্চয়, আরো কয়েকটা নাম আছে। তোমরা এগুলো সব ব্যাকরণের বইয়ে তোমরা পাবা। চর্যা, চর্য, বিনিশ্চয়, কিন্তু ধীরে ধীরে চর্যাপদ নামে পরিচিত হয়। আশ্চর্য, চর্যা, বিনিশ্চয়, এই ধরনের নামও আছে আর কি। ঠিক আছে, অনেকগুলো নাম, সেখান থেকে চর্যাপদ। তো এটাকে এটাকে হচ্ছে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী, তাকে বলা হয় মহামহোপাধ্যায়, মহামহোপাধ্যায়। তো উনি এই হাজার বছরের পুরনো বৌদ্ধ গান এবং ডাক ও খনার বচন এরকম কিছু একটা দিয়ে উনি প্রকাশ করেছিলেন। হ্যাঁ, হাজার বছরের বৌদ্ধ সহজিয়া কিছু একটা দিয়ে, তোমরা এটা পাবে যে কোনো বইয়ে এই বিষয়টি। কিন্তু এটা 1907 সালে উনি ওনার হাতে আর কি আসে। হ্যাঁ, নিগার স্যার সুলতান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, স্যার আরেকটা কোশ্চেন ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে মৃত্যু সাল, সেটা 13 জুলাই 1969, এই বাংলা সালটা কত? বাংলা সাল হচ্ছে তোমার 1376, 1376 তোমরা যদি দেখবা। হ্যাঁ, 1376, 28শে আষাঢ়। উনি আষাঢ়, 27শে আষাঢ় জন্ম নিয়েছে, 28শে আষাঢ় মৃত্যুবরণ করছে। 10 জুলাই জন্ম নিয়েছে, 13 জুলাই মৃত্যুবরণ করেছেন। জি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। Okay. আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার প্রশ্ন আছে। হুম, প্রশ্ন করো। স্যার হচ্ছে এই যে চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে নেপালের রাজদরবারে পান, তো ওইখানে অতদূর মানে এই চর্যাপদটা গেল কিভাবে? আচ্ছা, এটা এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। ওখানে কেন গেল, এটা হচ্ছে, এটা নিয়ে অনেকের অনেক ধরনের হাইপোথিসিস বা অনুসিদ্ধান্ত রয়েছে। এখনো আসলে স্পেসিফিক ভাবে কেউ এটার কোনো জবাব দিতে পারেনি যে কেন বাংলার গ্রন্থটি ওখানে গেল। তবে এটা হতে পারে, কয়েকটা মত আছে। তার একটা হচ্ছে যে তৎকালীন সময়ে যেহেতু নেপাল কিন্তু বৌদ্ধ শাসিত ছিল তখন। হ্যাঁ, তোমরা জানো নেপাল, তিব্বত এগুলো বৌদ্ধ শাসিত ছিল। পরবর্তীতে নেপালের হিন্দু ধর্ম গ্রহণ করেছে নেপালের অনেকেই। তো নেপালের ওই রাজদরবারের সঙ্গে আমাদের এখানকার যারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা সম্ভবত এই বইটি সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। কারণ তোমরা যদি চর্যাপদ দেখো, চর্যাপদ কিন্তু সাহিত্য না,
চর্যাপদ হচ্ছে ধর্মীয় কিছু ছোট ছোট শ্লোক, তারা ধর্ম চর্চা করছে। তোমরা যদি দেখবে যে মানে চর্যাপদের যে কবিরা, তারা নিজেদের ধ্যান, ত্যাগ, আধ্যাত্মিকতাকে শব্দে শব্দে চমৎকার ভাবে প্রকাশ করেছে। ফলে ধারণা করা হয় এটি কেউ না কেউ এই সহজিয়া বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, এটি প্রচার করার জন্য এটি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এখন আমাদের ওই চর্যাপদ একটা কপি ছিল, এটা কিন্তু আবার ভেবো না, হয়তো অনেক কপি ছিল, একটা কপি ওখানে গিয়েছিল, ওইটা থেকে গেছে। আর আমাদের দেশে যেগুলো, আমরা যেহেতু ঝড় বৃষ্টির দেশ, আর নানা সময় নানা শাসক শোষক এখানে এসেছে, আমাদের আসলে ওইভাবে সংরক্ষণটা করা হয়নি। কিন্তু নেপালের রাজ দরবারে এটা পাওয়া গেছে, তাদের যে রাজতান্ত্রিক সরকারটা সেটা থেকে গেছিল দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আমাদের তো আসলে দেখো, আমাদের কিন্তু আমরা আমাদের যে রয়্যাল বংশ, রাজ পরিবার যারা, তাদেরকে কিন্তু আমরা ওই অর্থে মেনে নেইনি। ব্রিটিশরা যখন তাদেরকে শেষ করে দিয়ে গিয়েছে, আমরা আর পরবর্তীতে কিন্তু তাদের খুঁজে বের করে তাদেরকে এনে, অনেক আগে থেকে ব্রিটিশরাও আমাদের রাজ পরিবার গুলোকে কোনো মূল্যায়ন করেনি। তোমরা জানো, তোমরা সূর্যাস্ত আইন পড়েছো, হ্যাঁ, এই ধরনের আইনের মাধ্যমে অনেক বনেদি পরিবার, অনেক বনেদি রাজ পরিবার ধ্বংস হয়ে গিয়েছে আমাদের এখানকার। ইংরেজরা প্রচুর অত্যাচার করেছে আমাদের এখানে রাজ পরিবার থেকে সবার উপর। ফলে আমাদের এখানে সংরক্ষণ করার মতো মানুষ ছিল না, কারণ আমরা একটা গোষ্ঠী থেকে বুর্জুয়া গোষ্ঠী দাঁড়াতে পারে না, আরেকটা বুর্জুয়া গোষ্ঠী চলে এসেছে, ওই গোষ্ঠীটা ফকির হয়ে গেছে। ইংরেজরা এসে নতুন একটা বাহিনীকে তার সাথে নিয়ে নিয়েছে, আগের বাহিনীটাকে সরাই দিছে, যাদের হাতে এই সাহিত্যগুলো ছিল। পরের যে বাহিনীকে নিছে তারা তাদের হাতে লিখিত সাহিত্যগুলো নিয়েছে, কিন্তু আগের সাহিত্যগুলো ওইভাবে সংরক্ষণ করেনি। এই কারণে রাজদরবারে একটা তোমার কপি থেকে গেছে। এবং তোমরা এই বিষয়টা জেনে রাখবে যে ওই যে যে চর্যাপদের যে কপিটা, এই কপিটা কিন্তু আমাদের যারা হরপ্রসাদ শাস্ত্রী নিয়ে এসে আবার কিন্তু ফেরত দিয়ে দিতে হয়েছে, মানে ওটা সম্পদটা নেপালের সম্পদ বলেই পরিগণিত হয়েছে, ওকে কিন্তু দিয়ে দিতে হয়েছে। এবং নেপালের রাজদরবারে অনেক এমন গ্রন্থ আছে এই অযত্নে এখন পাঠোদ্ধার করা যাচ্ছে না। আমাদের একজন শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের, ওনার নাম মামুনুর রশিদ, উনি আমার খুব প্রিয় শিক্ষক একজন, আমাদের পড়িয়েছেন এই বাংলা লিখন কৌশল, এই কোর্সটি উনি 2011-12 সালে আমাদের পড়িয়েছেন। উনি এটা নিয়ে এখন গবেষণা করছেন। তোমাদের যে অনলাইন ডিসকাশন, এতে একদিন ওনাকে আমি নিয়ে আসবো, হ্যাঁ, এই বিষয়ে উনি আলাপ করবেন আমার বিশ্বাস। তখন তোমরা জানতে পারবে অনেক কিছু, এই চর্যাপদ কেন ওখানে গেল। আমি এই প্রশ্নটা রেখে দিচ্ছি, ওনাকে আমি নিয়ে আসবো। ভালো জিনিস মনে করেছো। আমরা মামুন স্যারের কাছ থেকে এই চর্যাপদ সহ বাংলা সাহিত্যের প্রাচীন যে অবস্থা বা মধ্যযুগের সাহিত্যের কি অবস্থা, এগুলো সম্পর্কে ওনার কাছ থেকে আমরা জানবো। আচ্ছা স্যার, ময়মনসিংহ গীতিকা কি মধ্যযুগীয় নাকি আধুনিক? না না না, অবশ্যই 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 মধ্যযুগের নিদর্শন ময়মনসিংহ গীতিকা। স্যার আমি এটা পড়তেছি তো, ওই কারণে। হ্যাঁ, এটা চমৎকার, ময়মনসিংহ গীতিকা মধ্যযুগের। হ্যাঁ, আমাদের খুবই চমৎকার। আমি আসলে এত উদাহরণ তো মাথায় থাকে না, বুঝুন, আমি তো কম্পিউটার না, কিন্তু তোমরা এরকম এগুলো লিঙ্ক করে নিয়ে আসবা। ময়মনসিংহ গীতিকা খুবই ভালো নিদর্শন আমাদের বাংলা সাহিত্যের। হ্যাঁ, খুবই চমৎকার। তোমার মলুয়া আছে ওখানে, দেখবা। আমি মলুয়া পড়তেছি এখন, মহুয়া শেষ। হ্যাঁ, কিছুদিন আগে একটা গান নিয়ে যে তোমার ঝামেলা হলো, চঞ্চল চৌধুরী এবং শাওন একটা গান সর্বতমঙ্গল, ওটাকে আবার আর একটা ব্যান্ড দল নিজেদের গান বলছে, যেটা আসলে উচিত নয়। এটা আমাদের তারা ওই ধারা থেকে গানটি নিয়েছে, এমন অনেক অন্যায় করেছে। একজন বাউলের কাছ থেকে সুরটা নিয়ে তার নামও বলেনি। এগুলো নিয়ে পরে আলাপ হবে, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে এটা খুবই চমৎকার। হ্যাঁ, চমৎকার। তোমরা ময়মনসিংহ গীতিকা পড়লে খুবই ভালো লাগবে তোমাদের। খুব চমৎকার চমৎকার উপমা দিয়ে একে অন্যকে তারা ভালোবাসাকে, একে অন্যের ভালোবাসা প্রকাশ করছে। হ্যাঁ, আর কে হাত জাগিয়েছিলে? আর কেউ হাত জাগায়নি? প্রমিস, হ্যাঁ বলো। স্যার আমাদের বাংলা লিখন কৌশল কোর্সের জন্য কি কোনো বই কিনতে হবে? তোমরা ডক্টর হায়াত মাহমুদের একটা বই রয়েছে, হ্যাঁ, ওই বইটি নিতে পারো। আর ডক্টর মাহবুবের একটা বই রয়েছে, সেটি আমার কাছে রয়েছে ওখানে। আমি তোমাদেরকে পরের ক্লাসে বইটা দেখাবো। আমার কাছে সংরক্ষণে রয়েছে। এই বইগুলো সঙ্গে রাখতে পারো। তবে মূল কথা হচ্ছে, তোমার যে কোনো বই থেকে সুন্দর করে ব্যাকরণটা ভালো করে জানতে হবে। কেন? লিখতে হলে তোমাকে জানতে হবে। তুমি যত বেশি জানবে, তত বেশি তোমার হাত থেকে লেখা বের হবে, তোমার মগজে নতুন নতুন শব্দ আসবে। না জানলে কিন্তু হবে না। এই কারণে তোমরা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই বইটা, আমি শুধুমাত্র বাংলা ভাষার ইতিহাসের, আমার মনে হচ্ছে এ যুগের কারো বই থেকে পড়ানো উচিত না। এনারা হচ্ছেন গবেষণা করেছেন সরাসরি বাংলার ইতিহাস নিয়ে, এই জন্য এটাকে আমি ফলো করেছি। তো যদি ইউনিভার্সিটি খোলে, এটা থেকে আমি তোমাদেরকে
দিয়ে দিব আর কি এখান থেকে। এই বইটা তোমাদের দিব, ফটোকপি করে নিও, না করলে বইটা এখান কি থেকে রকমারিতে পাওয়া যাবে? বইটা পাওয়া যাওয়ার হ্যাঁ। কথা। হ্যাঁ, তবে তোমরা হায়াত মাহমুদের একটা বই আছে বাংলা বানান লেখা রিলেটেড, আমি বইটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু আমার কাছে সংরক্ষণে রয়েছে ডক্টর হায়াত মাহমুদের। হ্যাঁ, ডক্টর মাহবুবুলেরও একটা আছে। তো তোমরা যেটা মনে করো, আসলে মূল কথা হচ্ছে বাংলা বানান ব্যাকরণগত ভুল এগুলো যাতে না হয় সেটা থেকে মুক্ত থাকার জন্য যা করা দরকার সেটি তোমরা করবে। কিন্তু অথেন্টিক যারা এই যে শহীদুল্লাহ, হায়াত মাহমুদ, মাহবুবুর এদের মতো যারা জানা শোনা মানুষ তাদের বই পড়া উচিত। হুমায়ুন আজাদ আছেন, হ্যাঁ, ওনার একটা বই আছে বাংলা ভাষার জীবনী নিয়ে, ওটাও পড়তে পারো, ওটা ভালো বই। হ্যাঁ, কত নদী সরোবর, ঠিক আছে, এটা ভালো। তো এরকম অনেক বাংলা ভাষার ইতিবৃত্ত আছে একটা। বাংলা ভাষার ইতিবৃত্ত আছে, সেটা মনে হয় আমাদের এই শহীদুল্লাহ সাহেবের লেখা। হ্যাঁ, তো ভালো বই, এগুলো ভালো বই, আমার কাছে ওটাও আছে। ঠিক আছে, সমস্যা নেই, অনেক বই আছে। শুধু করোনার কারণে আমি তোমাদের বইগুলো দিতে পারছি না, আমার খুব দুঃখ লাগে তোমাদের জন্য, কিন্তু সমস্যা নেই, আমি ছবি তুলে বা যে কোনো এতে আমি তোমাদের কাছে পৌঁছে দিব এই ডাটাগুলো। তো আজকে তোমাদের একজন গেস্ট আসবেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ভাই। আমি আশা করব তোমরা সবাই থাকবে। এই আজকের ক্লাসের সাথে তোমাদের সিনিয়রদেরও বলেছি তোমরাও থাকবে, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া যেহেতু এবং কমিউনিকেশন নিয়ে যেহেতু আলাপ, তোমাদের প্রশ্নের ভান্ডার নিয়ে সেখানে উপস্থিত হবে। আমি 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 চাই সেটা। হ্যাঁ, এবং তোমরা যদি না দেখো, আসলে এটা ডিপার্টমেন্টে কিন্তু আমি তাদেরকে বলি, আমাকে ভালোবেসে হোক স্নেহ করে হোক তোমাদের ডিপার্টমেন্টে আসে তারা। হ্যাঁ, তো ডিপার্টমেন্টে আসার পরে তোমরা যখন সেখানে উপস্থিত যদি না হও, তাদের সঙ্গে ইন্টারাকশন যদি না করো, এটা কিন্তু একটা ডিসগ্রেস। হ্যাঁ, তাদের জন্য এক ধরনের মানে আমাদের সবার জন্য এক ধরনের আমাদের মানহানির ব্যাপারের হয়ে যায়, যে দেখো এদের একাডেমিক ব্যাপারে আমরা আসলাম কথা বলছি, এই ছাত্রছাত্রীগুলো ইন্টারঅ্যাক্টিভ না। তো আমি চাই তোমরা কথা বলো, হ্যাঁ, তার আলোচনা শুনো, শুনে আলোচনা থেকে প্রশ্ন করো, টপিক রিলেটেড তোমার নিজস্ব প্রশ্ন থাকলে আলোচনার বাইরে গিয়ে সেটিও জানাও, কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হও। হ্যাঁ, এই আলোচনা ছিল এইটুকু, সবাই ভালো থেকো। আর কারো কোনো কিছু বলার আছে? না আর স্যার। মনে হয় নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমি অনেকদিন পর অনেকক্ষণ ক্লাস নিলাম, আমার ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। হ্যাঁ, আমাদের আবার দেখা হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ।